নমস্কার, আর্যাবর্ত নিউজে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভোটে জেতার পরেই বঙ্গ বিজেপির তরফ থেকে কিন্তু বাংলার ইতিহাসের যে পুনর্লিখন সেইটা কিন্তু শুরু হয়েছে। দীর্ঘদিনের বাংলার ইতিহাসের যে অপভ্রংশ করা হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু বাংলাকে পুনরুদ্ধার সেইটা করবার যে প্রচেষ্টা সেইটা কিন্তু বঙ্গ বিজেপি করছেন। লক্ষ্য করেছি আমরা যে কয়েকদিন আগেই কিন্তু কলকাতার একটি রাস্তার নামকে পরিবর্তন করা হলো। শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পার্ক সার্কাসের 7 রাস্তার মোড় থেকে কসাই লেন পর্যন্ত এই যে জায়গাটা, সেই রাস্তার নামকরণ হয়েছিল সুরাবর্দী এভিনিউ। যদিও নামকরণটি হয়েছিল 33 সালে এবং সেই সঙ্গে ক্যালকাটা মিউনিসিপাল গেজেটের 17 নম্বর ভলিউমেও কিন্তু এই নামকরণের উল্লেখ সেইটা কিন্তু মূলত পেয়ে থাকি আমরা। যদিও কলকাতা পুরসভার সেন্ট্রাল মিউনিসিপাল অফিসের তৎকালীন এসএসআর পি ট্রিভেট যিনি কিন্তু এই নামকরণের উল্লেখটি করেছিলেন, সেই সময়ে কলকাতার মেয়র ডক্টর বিধানচন্দ্র রায় যিনিও কিন্তু সেই সময়ে চাপে পড়ে নামকরণ করতে বাধ্য হয়েছিলেন। গেজেটে কিন্তু বলা হয়েছে এই রাস্তার নামকরণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের ভাইস চ্যান্সেলর স্যার হাসান সুরাবর্দীর নামেই হয়েছিল। হাসান সুরাবর্দী, হ্যাঁ দেখুন অনেকেই হয়তো ভুল করবেন যে হোসেন সুরাবর্দী বলে, অর্থাৎ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক হোসেন সুরাবর্দী সেই নামটাকে ধরেই অনেকে কিন্তু ভুল করবেন। যদিও অ্যাকচুয়াল নাম হচ্ছে হাসান সুরাবর্দী। সেই হাসান সুরাবর্দী অর্থাৎ 1946 সালের মূলত কলকাতার গ্রেট ক্যালকাটা কিলিং এর যিনি মাস্টার মাইন্ড ছিলেন, নায়ক ছিলেন, সেই সুরাবর্দীর কাকাই হচ্ছে হাসান সুরাবর্দী। যাই হোক, এখন আমাদের দেখা যাক যে হাসান সুরাবর্দী যার নামে বাংলার রাস্তা হয়েছিল, সেই হাসান সুরাবর্দী কতটা দেশপ্রেমিক সেই সময়ে ছিলেন, যার নাম অনুসারে মূলত সুরাবর্দী এভিনিউ হয়েছিল। দেখুন পুরনো কলকাতার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যে সমস্ত পুঁথিপত্রগুলো আছে সেগুলো ঘাটলে সহজেই বোঝা যায় যে সালটা ছিল 1932 সাল এবং 1932 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, যেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী বীণা দাস সেই সময়ের গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন। যদিও সেই সময়ে মঞ্চে থাকা হাসান সুরাবর্দী শুরুতেই কিন্তু গভর্নরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন এবং মূলত তারপরেই বীণা দাসকে ধরিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের হাতে। ব্রিটিশদের হাতে ধরা পড়ার পরে বীণা দাসের ওপরে যে নির্যাতন হয়েছিল, যে অকথ্য নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনের কল্পনা আমরা সহজেই করতে পারছি। যদিও সেই হাসান সুরাবর্দী বাঁচিয়েছিলেন গভর্নরকে, যার ফলে গভর্নরও সেই সময়ে কিন্তু হাসান সুরাবর্দীর প্রতি ভীষণ সন্তুষ্ট হয়েছিলেন এবং সন্তুষ্ট হবেন নাই বা কেন, যেহেতু প্রাণ বাঁচিয়েছিলেন যে সেই সময়ে, যার কারণেই কিন্তু সেই সময়ে হাসান সুরাবর্দীকে দেয়া হয়েছিল স্যার খেতাবি। যদিও পরে কলকাতার রাস্তার নামকে মূলত পরিবর্তন করে রাখা হয়েছিল সুরাবর্দী এভিনিউ। মূলত আরো একবার সম্মানিত করা হয়েছিল হাসান সুরাবর্দীকে। জীবিত ব্যক্তির নামে রাস্তার নামকরণ হয়েছে, এটা কিন্তু নজিরবিহীন হলেও কিন্তু প্রথম নয়। যদিও জীবিত অবস্থাতেই কিন্তু তার নামকরণ করা হয়েছিল। যদিও পদাধিকারে স্ট্যানলি জ্যাকসন ছিলেন সুরাবর্দীর অনেক ওপরে এবং সেই সঙ্গে এই যে স্ট্যানলি জ্যাকসনকে বাঁচানোর যে চেষ্টা করেছিলেন, যার ইনাম বশতই কিন্তু মূলত এত বড় প্রাপ্তি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। যদিও এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই সুরাবর্দীর নামে কিন্তু বিভিন্ন ইতিহাসে আমাদেরকে পড়ানো হয়, যেটা হচ্ছে শিক্ষক হিসাবে, অধ্যাপক হিসাবে, শিক্ষা অনুরাগী হিসাবে। যদিও সুরাবর্দী কিন্তু রেলের একজন ডাক্তার ছিলেন এবং সেই সঙ্গে যথেষ্ট ব্রিটিশদের পদলেহনকারীও ছিলেন এই সুরাবর্দী। সেই সুরাবর্দীর সম্পর্কে ভালো ভালো চিন্তা ভাবনা যেগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরেই। বর্তমানে বঙ্গ বিজেপি যেটা করছেন সেটা হচ্ছে আসল যে ইতিহাস সেইটাকে আমাদেরকে
দেখানো হচ্ছে এবং সেই ইতিহাসটাকে দেখানোর একটা যে প্রচেষ্টা সেইটা বিশেষ করে বঙ্গ বিজেপি করছেন, যার ফলে জ্বালা ধরছে কিন্তু বিভিন্ন দলের ক্ষেত্রে। রিসেন্টলি আমরা কিন্তু লক্ষ্য করলাম যে সিপিআইএম এর বিকাশ রঞ্জন, যিনি কিন্তু ধর্মতলায় গোমাংস ভক্ষণ করেছিলেন, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি কিন্তু বলছেন যে সুরাবর্দী শিক্ষা অনুরাগী ছিলেন এবং সেই সঙ্গে গোপাল পাঠা একজন গুন্ডা ছিলেন। গুন্ডা বলেই কিন্তু গোপাল পাঠা নাম হয়েছে। দেখুন ইতিহাস কি সত্যি সেইটাই বলছে। যদি আমরা ইতিহাসের পাতা একটু ঘাঁটি সেই ক্ষেত্রে আমরা দেখব 1913 সালের 13ই মে মূলত কলকাতার বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র এভিনিউয়ের বিপরীতে মলঙ্গা লেনে এক বাঙালি হিন্দু পরিবারে গোপাল মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল। যদিও গোপাল মুখোপাধ্যায়ের পরিবার বাংলাদেশের, যারা কিন্তু পূর্ববঙ্গে চুয়াডাঙ্গা জেলার অর্থাৎ বর্তমানে বাংলাদেশ সেইখানকার অধিবাসী। যদিও 1890-এর দশকে সেইখান থেকে গোপাল চন্দ্রের ফ্যামিলি যারা কিন্তু কলকাতায় এসেছিলেন এবং সেই সঙ্গে কলকাতায় এসে বিশেষ করে কলেজ স্ট্রিটে একটি মাংসের দোকানের ব্যবসা সেইটা কিন্তু শুরু করেছিলেন। যেহেতু পারিবারিক মাংসের ব্যবসার কারণেই কিন্তু গোপাল পাঠা সেই নামেই কিন্তু পরিচিতি পেয়েছিলেন গোপাল পাঠা। যদিও লক্ষ্য করব যে গোপাল পাঠার যে পরিবার, সেই পরিবার কিন্তু সম্পূর্ণ দেশপ্রেমিকী ছিলেন এবং বিপ্লববাদে বিশ্বাসী ছিলেন। গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের পরিবারেরই মানুষ এবং সেই সঙ্গে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের কাকা অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়, যিনি কিন্তু সক্রিয়ভাবেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অনুকূল চন্দ্র ছিলেন রডা কোম্পানির লুঠের নেপথ্যে থাকা প্রধান মুখ। বুড়িবালামের তীরে যে মৌজার পিস্তল দিয়ে যুদ্ধ হয়েছিল বাঘাযতীন এবং ইংরেজদের মধ্যে, সেই পিস্তল লুট করে বিপ্লবীদের হাতে তুলে দিয়েছিলেন এই অনুকূল চন্দ্র। সেই বিপ্লবী পরিবারের সন্তান এবং বিপ্লববাদের আদর্শে বেড়ে ওঠা গোপাল পাঠা, সে কিন্তু দেশদ্রোহী হতে পারে না। যদিও এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গোপাল পাঠা কিন্তু মূলত পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্রের বাহিনীতে যোগ দেওয়ারও স্বপ্ন দেখতেন। স্থানীয় সমস্ত জোয়ান ডাকাবুকো ছেলে ছোকরাদের জড়ো করে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনেও কিন্তু যোগ দিয়েছিলেন গোপাল পাঠা। যদিও গোপাল পাঠা কিন্তু নিজে অনুশীলন সমিতির মতো ফিটনেস যে সমস্ত ক্লাবগুলি ছিল সেখানেও অংশ নিয়েছিলেন, যারা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবীদের গোপন সমিতি হিসাবে মূলত আত্মপ্রকাশ করেছিল। সেই সময় মাংসের দোকানের ভার নিজের হাতে তুলে নেওয়ার পরে 1935 সালে গোপাল চন্দ্র মুখোপাধ্যায় দোকানে মা কালীর মূর্তি স্থাপন করেন এবং 1937 সালে গোপাল পাঠা কিন্তু কালী পুজো শুরু করেছিলেন। সেই বছরই মূলত গোপাল পাঠার কাকা অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন। গোপাল চন্দ্র নাকি স্বপ্নাদিষ্ট হয়েই মা কালীর পুজো শুরু করেছিলেন। গোপাল চন্দ্রের দোকানের সেই জনপ্রিয়তা সেইটা কিন্তু ক্রমেই বিস্তার লাভ করেছিল। সেই সঙ্গে 5টি তীর্থের মাটি এনেই কিন্তু মা কালীর বেদি নির্মাণ করা হয়েছিল। এমনকি প্রতি অমাবস্যাতেও বেদির সামনে বলি হতো। এখানে আরো একটি কথা আমাদের উল্লেখ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে ভবানীপুরেও গোপাল চন্দ্রের একটি দোকান ছিল। গোপাল পাঠার কালী পুজোর প্রধান আকর্ষণই ছিল অস্ত্র পুজো এবং সেই সঙ্গে ভাসানের সময়ে তরবারি মিছিল। শয়ে শয়ে তরবারি উঁচিয়ে যুবকদের সেই ভাসানের মিছিল কিন্তু দেখার মতো ছিল। বিপ্লবী অনুকূল চন্দ্রের স্মৃতিতেই সেই অস্ত্র পূজা শুরু করেছিলেন গোপাল চন্দ্র মুখোপাধ্যায়। যদিও তার দোকানে মূলত কালী পুজোর অন্নকূট ভোগ যেটা ছিল সত্যি দেখার মতো। গোপাল পাঠা এই যে পুজো, সেই পুজো কিন্তু যথেষ্ট প্রচলিত ছিল এবং সেই সঙ্গে যথেষ্ট কিংবদন্তি মূলক সেই পুজো। যদিও এবারে আসবো আসল ইতিহাসে, অর্থাৎ 1946 সাল, যে সালেই কিন্তু বাংলায় ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি হয় এবং সেই সঙ্গে সেই দাঙ্গাকেই কিন্তু দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে চিহ্নিত করা হয়েছিল। যদিও গোপাল পাঠার প্রসঙ্গে যাওয়ার আগে সেই দাঙ্গার যে পটভূমি সেইটা সম্পর্কে অবশ্যই আমাদের জানতেই হয়।
দেখুন, সেই ইতিহাসের পটভূমি আমরা যদি জানতে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখব 1924 সালে দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুর পর থেকেই বাংলায় হিন্দু মুসলিম যে পরিচয়, সেই পরিচয় নিয়ে কিন্তু রাজনীতি মাথাচাড়া দিতে থাকে এবং সেই সঙ্গে শিক্ষিত মুসলিম সমাজ হিন্দুদের আধিপত্য বাদ থেকে মুক্তি চাইছিল সোহরাওয়ার্দী এবং সেই সঙ্গে খাজা নিজামুদ্দিন আকরাম খাঁয়ের মতো নেতাদের উত্থান হতে শুরু করলো এবং ফজলুল হকের মতো নেতাদের সেই সময়ে পতন হতে শুরু করেছিল এবং মূলত তারপরে 30-এর দশকে আমরা লক্ষ্য করব বাংলায় রাজনীতিতে সাম্প্রদায়িক যে পরিচয়, সেইটা কিন্তু ক্রমশ বিস্তার লাভ করতে থাকলো। 1940 সালে মুসলিম লীগের লাহোর প্রস্তাবের পরেই কিন্তু বাংলায় মুসলমানদের একটা বড় অংশ পাকিস্তান দাবিকে সমর্থন জানায়, যদিও সকল মুসলিম কিন্তু সেই সমর্থনের পক্ষে ছিলেন না। সেই সময়ে কিন্তু সোহরাওয়ার্দীর নেতৃত্বেই বাংলায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়েছিল। সালটা ছিল 1946 সাল। দাবি ছিল একটাই, সেটা হচ্ছে আলাদা মুসলিম রাষ্ট্র গঠন করার এবং সেই সঙ্গে সেই অত্যাচার যখন সীমাহীন হয়ে উঠেছিল, সেই সময়ে কিন্তু গোপাল পাঠার আবির্ভাব এবং সেই সঙ্গে গোপাল পাঠা তার যে অনুশীলন সমিতি, সেই সমিতির সমস্ত ছেলেদের নিয়ে অস্ত্র হাতে কিন্তু এগিয়ে এসেছিল এবং সেই সঙ্গে বাংলার বুকে, কলকাতার বুকে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছিল গোপাল পাঠা এবং সেই সঙ্গে বলা বাহুল্য যে সেই সময়ে মুসলমান নারীদের পক্ষেও কিন্তু দাঁড়িয়েছিল গোপাল পাঠা এবং তার যে অনুশীলন সমিতির দল। সুতরাং এই যে ইতিহাসের দীর্ঘদিন ধরে অপভ্রংশ, সেইটা কিন্তু মূলত বামফ্রন্ট এবং বামফ্রন্টের যে উত্তরসূরি টিএমসি, যারা কিন্তু দীর্ঘদিন ধরেই করছিল। সেই কারণে সকলকেই অনুরোধ করব যে আসল ইতিহাস জানুন এবং সকলকে জানান। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা এবং সেই সঙ্গে সকলকে আবার অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।